মুক্ত আকাশের নিচে খোলা ছাদে দাঁড়িয়ে জোবাইদা ভাবছে, ওর জীবনটা রাতের কালো আকাশের মতো হয়ে গেছে। ঘুটঘুটে অন্ধকার রাতের আকাশে যখন হঠাৎ মেঘ জমে চাঁদের আলোটা ঢেকে যায়, সেই সময় গাঢ় কালো তমাচ্ছন্ন চাদরে পুরো পৃথিবীটা ঢেকে যায়। ওর জীবনের আকাশটা আজ তেমনই হয়ে আছে, অথচ 2 মাস আগেও এমন ছিল না। 19 বছরের জীবনটায় হাসি, আনন্দ, শান্তি কোনো কিছুর অভাব ছিল না। 2 মাসের ব্যবধানে সব কিছু ওলটপালট হয়ে গেল। গোল্ডেন জিপিএ 5 পেয়ে জুবাইদা এইচএসসি পাশ করেছে। বাবা আলতাফ সাহেব মেয়ের রেজাল্টে ভীষণ খুশি। ওনার খুব ইচ্ছে মেয়ে যেন তার অনেক বড় ডাক্তার হয়। 2 ভাই বোনের মধ্যে জুবাইদা সবার বড়। এলপিআরে শেষ করে চাকরি থেকে পুরোপুরি অবসরের মুহূর্তে প্রতিটি মানুষের মন বিষাদে ঢেকে যায়। আলতাফ সাহেবও এর ব্যতিক্রম নন। ওনার চিন্তাটা অন্য সবার থেকেও একটু বেশি, কেননা ছেলে মেয়েদের পড়া শেষ হয়নি, নিজের পায়ে দাঁড়াতে এখনো প্রচুর সময় বাকি। অনেকে ভাবে আলতাফ সাহেব লেট ম্যারেজ করেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিয়ে উনি ঠিক বয়সেই করেছেন, কিন্তু বিবাহিত জীবনে 10 বছরের মাথায় জোবাইদার জন্ম। তারপরই 2.5-3 বছরের ব্যবধানে সবার জন্ম হয়। সেই কারণে সবার ছোট জাফর কেবল ক্লাস 4-এ পড়ে। ছেলে মেয়েদের মানুষ করার চিন্তাটা ইদানিং লতিফ সাহেবকে কুড়ে কুড়ে খায়। এরকম মুহূর্তে মেয়ের এইরকম রেজাল্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট আলতাফ সাহেব আরও স্বপ্ন দেখতে শুরু করেন। একদিন মেয়ে তার অনেক বড় ডক্টর হবে। স্বপ্নের আকাশটা ছোঁয়ার জন্য দিন রাত এক করে জোবাইদা পড়াশোনা করে। অবশেষে স্বপ্নটা ওর হাতে ধরা দেয়। ও ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পায়। বাবা মা ভাই মিলে সবাই সেদিন সেই আনন্দকে সেলিব্রেট করতে ধানমন্ডির শেফ টেবিলে খেতে গিয়েছিল। ডিনার শেষ করে বাড়ি ফেরার পর আলতাফ সাহেবের বুকে ব্যথায় ছটফট করতে থাকে। যদিও উনি ডায়াবেটিসের হাই প্রেশারের রোগী, কিন্তু হার্টের কোনো সমস্যা ছিল না। তাই সবাই ভেবে নিয়েছিল ওনার গ্যাস্ট্রিকের ব্যথা উঠেছে। জুবাইদা ওষুধের বক্স থেকে একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে বাবাকে খাইয়ে দেয়, কিন্তু ব্যথা তো কমেই না। একসময় পুরো শরীর ঘেমে ভিজে যায়। মা শেফালি বেগম জুবাইদাকে বলে, তোর বাবাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। আমার মনে হচ্ছে তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। সেই মুহূর্তে আলতাফ সাহেব জ্ঞান হারিয়ে ফেলেন। শেফালি বেগম চোখের সামনে স্বামীর এই অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠেন। জুবাইদা নিজেকে শক্ত রেখে ছোট বোন আদিবাকে ডেকে বলে। হাদিবা দৌড়ে ওমরের রুমে গিয়ে বলে, ওমরকে ডেকে বল অ্যাম্বুলেন্সে খবর দিতে হবে, বাবাকে হসপিটালে নিতে হবে। ভাইয়া, আব্বুর শরীরটা খুব খারাপ। আব্বু অ্যাম্বুলেন্স ডাকতে বলেছে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আদিবার কাছে এই খবর পেয়ে ওমর ছুটে আসে। জুবাইদাকে জিজ্ঞাসা করে, আপু, আব্বাকে কোন হাসপাতালে নিয়ে যেতে হবে? আব্বুর যেহেতু ডায়াবেটিক্স আছে, বারডেমে নিয়ে গেলে ভালো হবে। এই কথা শুনে শেফালি বেগম ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোর বাবার বারডেমের বই করা আছে। অবশেষে অ্যাম্বুলেন্সে করে আলতাফ সাহেবকে বার্ডেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ 1.5 মাস আইসিইউতে থেকে 20 লক্ষ টাকা বিল পরিশোধ করে মোটামুটি সুস্থ হয়ে বাসায় নিয়ে আসা হয়। যদিও শরীরের বাপাসটা অবশ হয়ে আছে, আলতাফ সাহেবের একদিকে যেমন সিভিয়ার অ্যাটাক হয়েছে, তেমনি আবার স্ট্রোকও করেছেন। এখন প্রতিদিন ফিজিওথেরাপিস্ট এসে ওনাকে ফিজিওথেরাপি করাচ্ছেন। এদিকে আলতাফ সাহেবের একটা বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি হয়েছিল। কথা ছিল এলপিআর শেষ করে ওখানে জয়েন করবেন। সে আর কপালে হলো না। এলপিআর শেষ করে পেনশন বাবদ 50 লক্ষ টাকা পেয়েছিলেন। সেখান থেকে 25 লক্ষ টাকা এক ধাক্কায় খরচ হয়ে যাওয়াতে শেফালি বেগম মুষড়ে পড়লেন। বাকি 25 লক্ষ টাকা আর প্রতি মাসে 30,000 টাকা পেনশন দিয়ে কিভাবে সংসার চালাবেন? আলতাফ সাহেবকে ওষুধের খরচ, মেয়েদের লেখাপড়ার খরচ, বাসা ভাড়া, এসব চিন্তায় ওনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। যদিও উনি ভেবেছেন 25 লক্ষ টাকা পুরোটা দিয়ে পারিবারিক সঞ্চয়পত্র কিনবেন, ওখান থেকে যে টাকাটা পাবেন সেটা দিয়ে বাসা ভাড়া দেবেন।
30,000 টাকা বাসা ভাড়া দেওয়াই এখন ওদের পক্ষেই সম্ভব নয়। আর বাসা ভাড়া বাড়লে তো আরো সম্ভব হবে না। তাই সিয়া মসজিদের কাছে একটু ভেতরে 20,000 টাকায় 1,000 স্কয়ার ফিটের একটা বাসা ভাড়া নেওয়া হয়েছে। পুরোনো আমলের 4 তলা বিল্ডিং এর 3 তলা ওরা ভাড়া নিয়েছে। তবে বাড়িওয়ালা আঙ্কেলের হঠাৎ এভাবে বাসা ভাড়া বাড়ানোর ছুতো ধরে ওদেরকে বাসা ছাড়ার নোটিশ দেওয়াটা আর কেউ না বুঝলেও জুবাইদা ঠিকই বুঝতে পেরেছে। বাড়িওয়ালার একমাত্র ছেলে হিমেল 1 বছর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র। জুবাইদা ওর কাছে মেডিকেলে ভর্তির জন্য প্রাইভেট পড়ছে। বাড়িওয়ালা আঙ্কেল আন্টি দুজনেই জুবাইদাকে অনেক স্নেহ করত। প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং এইচএসসি পাশ করেছে। হিমেলের কাছে প্রাইভেট পড়ার জন্য ওনারাই প্রস্তাব দিয়েছিলেন। জুবাইদার বাবা মা সানন্দে রাজি হয়। জুবাইদা যখন ক্লাস 6-এ পড়ে তখন থেকে এই বাড়িতে থাকা শুরু হয়। বাড়িওয়ালাদের কোনো মেয়ে না থাকাতে জুবাইদাকে ওরা খুব স্নেহ করতেন। জুবাইদা দেখতে যেমন সুন্দরী, তেমনি ছাত্রী হিসেবে ভীষণ মেধাবী। বিশেষ করে হিমেলের মা জুবাইদাকে ভীষণ ভালোবাসতো। ভালো কিছু রান্না করলে জুবাইদার জন্য আলাদা করে তুলে রাখতো। পরিমাণে বেশি থাকলে ওদের বাসায় পাঠিয়ে দিত, আর কম থাকলে জুবাইদাকে ডেকে খাইয়ে দিত। এই কারণে হিমেলের কাজিনরা বেড়াতে আসলে জুবাইদাকে দুষ্টুমি করে ভাবি ডাকতো। ওদের মুখে ভাবি ডাক শুনতে জুবাইদার মন্দ লাগতো না। হিমেলও মিটিমিটি হাসতো। জুবাইদা তখন সবে ক্লাস 9-এ উঠেছে। হিমেল তখন রেসিডেন্সিয়াস স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সেই দিনও একা স্কুল থেকে রিক্সা করে বাড়ির পথে ফিরছিল। পথের মাঝখানে হিমেল আর ওর বন্ধুদের সাথে দেখা হয়। ওকে দেখে হিমেলের বন্ধুরা রাঙা ভাবি বলে ডাক দেয়। জুবাইদার খুব লজ্জা লাগে। পাশাপাশি হিমেল উপর ভীষণ রাগ হয়। জুবাইদা তখন একটু বড় হয়ে যাওয়াতে এসব দুষ্টুমির মানে ভালোই বুঝতে পারত। আর একটু ভয়ও কাজ করত, যদি বাবা মায়ের কানে যায় তাহলে বিষয়টা কোন দিকে গড়াবে কে জানে। কিন্তু ও রিক্সা থেকে দেখতে পায় বন্ধুদের এমন আচরণে হিমেল খুব আনন্দিত অনুভব করছে। এতে জুবাইদার রাগের পারদ বাড়তে থাকে। সেদিন বাসায় ফিরে এসে ও ছাদে হিমেলের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ হিমেল প্রতি সন্ধ্যাতে ছাদে থাকা ফুলের গাছগুলোতে পানি দেয়। সেদিন ছিল আষাঢ়ের ভরা পূর্ণিমা। হিমেল ছাদে আসা মাত্রই জুবাইদা রেগে গিয়ে বলে, আপনার বন্ধুদের নিষেধ করবেন আমার সাথে যেন এ ধরনের ঠাট্টা মশকরা আর কোনোদিন না করে। হিমেল জুবাইদার দিকে এক পলক তাকিয়ে থাকে। চাঁদের আলো ওর মুখের উপরে পড়ছে। এমনিতেই জুবাইদা দেখতে বেশ সুন্দরী, তার উপরে ভরা যৌবনা চাঁদের আলো ওর মুখের উপরে পড়াতেই মেয়েটাকে ভীষণ মায়াময় লাগছে। সেদিকে তাকিয়ে হিমেল ভাবছে, রাগলেও একটা মেয়েকে যে এত সুন্দর লাগে তা জুবাইদাকে না দেখলে ওর জানা হতো না। জুবাইদা হিমেলের দিকে তাকিয়ে বলে, এভাবে ক্যাবলার মতো তাকিয়ে কি দেখছেন? আমার কথার জবাব দিন। ওর রাগের মাত্রা বাড়িয়ে দিতে হিমেল কোনো উত্তর না দিয়ে ওর ওপর থেকে দৃষ্টি সরিয়ে ফুল গাছগুলোতে আপন মনে পানি ঢালতে থাকে। জুবাইদা এবার সত্যিই রেগে যায়। কাছে এসে বলে, যতটুকু জানি আপনি তো ঠসা নন। আমার কথাগুলো ভালোই শুনতে পেয়েছেন। তো এখন কি করব? বন্ধুদের নিষেধ করবেন। এই কথা বলে জুবাইদা চলে যাওয়ার জন্য উদ্যোগ নিতেই হিমেল ওর হাতটা টেনে ধরল। জুবাইদা ওর হাত ছাড়িয়ে নিয়ে পালাতে গেলেই হিমেল ওর পথ আগলে দাঁড়ায়। জুবাইদা একসময় পিছু হটতে থাকে, তারপর ছাদের দেওয়ালের কাছে সেটে দাঁড়ায়। হিমেলও 2 হাত দেওয়ালের উপরে চেপে ধরে, তারপর নিজের মুখটা জুবাইদার মুখের কাছে এনে বলে, আমার বউ হতে তোর এত আপত্তি কেন? ছোটবেলায় যখন কেউ ভাবি বলে ডাকতো তখন তো মুচকি মুচকি হাসতি, এখন আবার কি হলো? তখন আমি ছোট ছিলাম, তাছাড়াও এসব কথার মানে পরিপূর্ণ বুঝতাম না। এখন কি বড় হয়ে গিয়েছিস? তা অবশ্য ঠিক, তখন তো গায়ে ওড়না দিতি না, এখন আবার আপাদ মস্তক দোপাট্টায় নিজেকে জড়িয়ে রাখিস। ইস, তোর দোপাট্টাগুলোকে দেখলে আমার খুব হিংসে হয়। ওভাবে যদি একটু আমায় জড়িয়ে নিতিস। হিমেলের কথা শেষ হওয়ার আগেই জুবাইদা ওর হাত দুটোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পালাতে গিয়ে বলে, আপনার মুখে না কিছুই আটকায় না। সেই থেকে জুবাইদা ও হিমেলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে।
এর মাঝে হিমেল গোল্ডেন জিপিএ পেয়ে এইচএসসি পাশ করে ঢাকা মেডিকেলে চান্স পায়। পাশাপাশি দুই পরিবারের সখ্যতাও বাড়তে থাকে। যদিও হিমেলের বাবা একটু বিরক্ত হতো, বিশেষ করে হিমেলের মায়ের আধিক্যতা দেখে। হিমেলের বাবা জমির মোল্লা খুব হিসাবি মানুষ। যখন তখন জোবাইদাদের বাসায় হিমেলের মায়ের খাবার পাঠানো উনি খুব একটা পছন্দ করতেন না। কিন্তু হিমেলের মা জ্যোৎস্না বেগম জমির মোল্লার এইসব বিষয়ে পাত্তা দিতেন না। তবে সমস্যাটা শুরু হলো জোবাইদার বাবা অবসরে যাবার পর। জমির মোল্লা লক্ষ্য করে জোবাইদা মেডিকেলে চান্স পাওয়াতে হিমেল আর ওর মা খুব খুশি হয়। মা ছেলের এমন খুশি দেখে জমির মোল্লা বিরক্ত অনুভব হয়। আর এদিকে ছেলের মন বুঝতে পেরে জ্যোৎস্না বেগম জোবাইদাকে বউ করার জন্য মনস্থির করে। কথাটা জমির মোল্লার কানে তুলতেই উনি রেগে গিয়ে বলেন, ওনার ছেলের এখনো বিয়ের বয়স হয়নি। যদিও আনুষ্ঠানিকভাবে হিমেল ও জোবাইদাকে এখনো প্রপোজ করেনি, তবে জোবাইদার বাবা আলতাফ সাহেব সুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হওয়াতে জমির মোল্লা স্ত্রীর এই প্রস্তাবে বাদসাধে। ওনার কথা হচ্ছে, এতদিন আইসিইউতে থেকে আলতাফ সাহেবের সব টাকা খরচ হয়ে গেছে। এখন ওই পরিবারের সাথে সম্পর্ক করা মানে উলু বনে মুক্ত ছড়ানো। সারা জীবন ধরে এই পরিবারকে টানতে হবে। এভাবে পরের বোঝা কাঁধে তোলার জন্য উনি কষ্ট করে ছেলে মানুষ করেননি, বরং উনি জোবাইদার জন্য ছেলে খুঁজে দিয়ে আলতাফ সাহেবের কন্যাদায় থেকে কিছুটা মুক্ত করে দিতে পারবেন। তবে হিমেলের বাবার সব কথা তীব্র প্রতিবাদ জানায়। জমির মোল্লা ছেলের কণ্ঠে চিরদিনের জন্য বন্ধ করতে সম্পত্তি থেকে বঞ্চিত করার হুমকি দেন। জ্যোৎস্না বেগমকে জানিয়ে দেন সব সম্পত্তি উনি ওনার ভাইয়ের বাচ্চাদের লিখে দিয়ে দেবেন। জমির মোল্লা বিএডিসির ডাইরেক্টর ছিলেন, তবে ওনার ভাই আকাশ মোল্লা গ্রামের স্কুল শিক্ষকতা করে। ওনারও 4 ছেলে মেয়ে, টানাটানি সংসার, স্কুলের আর কটা টাকা বেতন। বলে যায় জমির মোল্লাই ভাইয়ের সংসারটা চালিয়ে নেয়। পরিবারের এই অবস্থায় হিমেল রমনা পার্কে জোবাইদার সাথে দেখা করে। বৈশাখের তপ্ত রোদে জোবাইদার মুখখানি রক্তিম বর্ণ ধারণ করে। পার্কের বেঞ্চটায় বসে ও এক দৃষ্টিতে দূরের রাধাচূড়া গাছটার দিকে তাকিয়ে আছে। গরম বাতাসে ঝাপটায় বিনুনি থেকে আলগা হয়ে যাওয়া চুলগুলো অবিন্যস্তভাবে জোবাইদার কপালে এসে পড়েছে। ও আজ মন শক্ত করে হিমেলের সাথে দেখা করতে এসেছে। পরিবারের এই অবস্থায় ওকে দুর্বল হলে চলবে না। পুরো পরিবার ওর দিকে তাকিয়ে আছে। তাই হিমেলকে নিয়ে দেখা স্বপ্নে ভালোবাসার ঘরটাকে ও নিজ হাতে তালাবদ্ধ করে রেখেছে। হিমেলের হাজারো ইমোশনাল কথায় ও ওই ঘরের তালা খুলবে না। মনে মনে এই শপথ নিয়ে ও এখানে এসেছে। এজন্য যত কঠিন হতে হয় ও আজ তাই হবে। হিমেল ওকে এইভাবে চুপ থাকতে দেখেই একসময় ওর হাত দুটো নিজের মুঠোর মধ্যে পুড়ে নি। তুই আমার সাথে পালিয়ে যেতে পারবি না? জোবাইদা হিমেলের হাতের বন্ধন থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলে, বাবা মায়ের মুখে আমি চুনকালি মাখতে পারবো না। তাছাড়া আপনার সাথে আমার প্রেম হলো কবে যে আমি আপনার হাত ধরে পালাতে যাব? এই কথা তুই বলতে পারলি? সেই কোন ছোটবেলা থেকে আমরা দুজন দুজনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি, আর আজ তুই এই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে দিলি। আমার মতো এক হাবাতে ঘরের মেয়েকে বিয়ে করে কেন সারা জীবন কষ্ট করবেন? তার থেকে বরং রাজত্ব সহ কোনো এক রাজকন্যাকে বিয়ে করে নিশ্চিত জীবনযাপন করুন। এই কথা বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির পথে হাঁটা দেয়। হিমেল ওর গমন পথের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ভালোবাসায় এমন এক অনুভব যার উৎপত্তি হয় হৃদয় গভীরে। ভালোবাসার অনুভূতিগুলো জানে না ধনী গরিব কিংবা সুন্দর অসুন্দরের মধ্যে পার্থক্য করতে। সমাজ সংসার যতবার দুটো ভালোবাসার মানুষের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে, ততবারই সত্যিকারের ভালোবাসাগুলো সব বাধা ডিঙিয়ে একে অপরকে চিরজীবনের মতো আপন করে নিয়েছে। হিমেলা মনে মনে প্রতিজ্ঞা করে সব বাধা ডিঙিয়ে ও একদিন ওর ভালোবাসার মানুষকে আপন করে নেবে। আদিবার ডাকে জোবাইদার ভাবনার জগৎ থেকে ফিরে এসে বলে, কিছু বলবি? আম্মু ডাকছে। এভাবে অন্ধকারে একা ছাদে বসে থাকা ঠিক নয়। তুই যা, আমি আসছি। জোবাইদার একটা বৈশিষ্ট্য আছে, ও মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছু বুঝতে পারে। হিমেল কিংবা ওর মা জোবাইদার ক্ষেত্রে পজিটিভ হলেও হিমেলের বাবা জমির মোল্লা এতে মত নেই। এটা জোবাইদা ভালোই বুঝতে পারে। পর মানুষের কথা আর কি বলবে, যেখানে আপন মানুষগুলো জোবাইদাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলে বেড়ায়।
বাবার অসুস্থতায় খবর পেয়ে ওর ছোট মামা এসেছিল। জোবাইদার মেডিকেলে চান্স পাওয়ার কথা শুনে ওর মাকে বলল, মেয়েকে অত দূর পড়ানোর কী দরকার আপু? কি হবে ডাক্তারি পরে? কত এমবিবিএস ডাক্তার ডিসপেন্সারিগুলোতে হত্য দিয়ে পড়ে থাকে, কোনো রোগী তো ওদের কাছেই আসে না। এর থেকে ঢাকা ভার্সিটিতে ভালো করে ভর্তি পরীক্ষা দিতে বলো। ওখানে ওখানে চান্স হয়ে গেলে ঢাকার বাইরে গিয়েও পড়াশোনা করার কি দরকার? জোবাইদা সেদিন ওর মামার উপরে খুব রাগ হয়েছিল। কত কষ্ট করে দিনরাত এক করে পড়াশোনা করে ও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, কথায় আরো অ্যাপ্রিসিয়েট করবে, অথচ সেটা না করে সামনে নেগেটিভ কথা বলে যাচ্ছে। আর ওর ফুফু তো আর এক কাঠি উপরে। ওর বাবাকে দেখতে এসে জোবাইদাকে দুই কথা শুনিয়ে গেল, বলে কিনা ওর বাপের রক্ত পানি করা পয়সা ও নাকি পানিতে ফেলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে একটা কলেজ হলো নাকি, ঢাকা মেডিকেলে তো চান্স পেল না, সুতরাং ডাক্তারি পড়ে কোনো লাভ নেই। অন্য মেডিকেলে পড়াশোনা করলে নাকি ডাক্তার না কসাই হয়ে বের হতে হবে। একমাত্র ঢাকা মেডিকেলই নাকি ডাক্তার হওয়ার জন্য ভালো পড়াশোনা হয়। এছাড়া ওর মাকে উপযাচক হয়ে ওর ফুফু বলল, শোনো ভাবি, একটা কথা বলি, তুমি আবার অন্য কিছু ভেবে বসো না। জুবাইদা দেখতে বেশ সুন্দর, বয়সও কম আছে। তুমি বরং একটা ভালো অবস্থার ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। এতে তোমার মেয়েও একটা গতি হবে, আর তোমারও সংসারে দেখভালের ওই ছেলে করবে। যদি বলো তো আমার হাতে একটা ছেলে আছে, ওদের 3টে চালের আড়ত আছে, সাবার বাজারে 2টো বড় দোকান আছে, ইটের একটা ভাটা আছে। তোমার মেয়ে সারা জীবন বসে খেলে ওই সম্পদ ফুরোবে না। কি হবে বলো তো? ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে জন্মেছে তো মেয়ে মানুষ হয়ে, সেই তো দিন শেষে হারিয়ে ঠেলতে হবে। যদিও ওর মা একটু দোটানায় ছিল, কিন্তু জোবাইদা ওর মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ও এখন বিয়ে শাদী করবে না। বিপদে পড়লে আত্মীয় স্বজনের চেহারাটা ভালো করে চেনা যায়, অথচ ওর বাবার একটাই বোন। সুস্থ থাকা অবস্থায় আলতাফ সাহেব বোনকে সব সময় চোখে হারাতো। ফলের সিজনে ঝুড়ি ভর্তি ফল বোনের বাড়িতে পাঠাতো, ঈদের সময় নতুন কাপড় পাঠিয়ে দিত, কোরবানির ঈদে মাংস পাঠিয়ে দিত। জোবাইদার ফুপু শ্বশুর বাড়ির অবস্থাও বেশ ভালো। সাভার বাজারেও ওদের 2টো সোনার দোকান আছে। তারপরে বোনের মুখটা উঁচু রাখার জন্য আলতাফ সাহেব নিজের দায়িত্বটুকু সুচারু রূপে পালন করত। অথচ ওর বাবার এত বড় একটা চিকিৎসার ধাক্কা গেল, সেখানে 2 পয়সা দিয়ে ওর ফুপু একটু সাহায্য করলো না। অনেক রাত হলো, বেশ গুমোট গরম পড়েছে। ও উঠতে যাবে এমন সময় মনে হলো কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। এ যে হিমেল ছাড়া আর কেউ না, তার জোবাইদা ভালোই বুঝতে পেরেছে। হিমেল যে পারফিউম ব্যবহার করে সেই সুবাসটা জোবাইদার ভালোই পরিচিত। কিন্তু ও যতটুকু জানে, হিমেল তো আজ হলে থাকার কথা, কারণ ওর তো পরীক্ষা চলছে। কিন্তু জোবাইদার পেছন ঘুরে দেখার সাহস হলো না। মাত্র তো ছাদ থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতেই হিমেল বলে উঠল, একটু দাঁড়া, তোর সাথে কথা আছে। আমার সাথে তো আপনার কোনো কথা থাকতে পারে না। কেন এমন অবুঝের মতো আচরণ করছিস? আসলে এছাড়া যে জোবাইদার আর কোনো রাস্তা খোলাই নেই। ওর কাঁধে যে অনেক দায়িত্ব, ও কিভাবে এই দায়িত্বকে অস্বীকার করে শুধু নিজের সুখের কথা ভাববে? মাঝে মাঝে মানুষের হয়তো কিছু করার থাকে না, তখন সময়ের উপর সব ছেড়ে দিতে হয়। যদিও হিমেলের কাছে থেকে সরে যেতে জোবাইদার বুকটা ব্যথায় টনটন করছে, অন্ধকারে ওর চোখ দুটো দিয়ে অঝরে পানি ঝরছে। কোনো রকমেই নিজের গলার স্বরটা পরিষ্কার করে বলল, আমাকে আপনি যত তাড়াতাড়ি ভুলে যাবেন ততই আপনাদের দুজনের জন্যই মঙ্গল। তুই কি পারবি আমাকে ভুলে যেতে? আর বারবার আমাকে ফিরিয়ে দিয়ে তুই খুব আনন্দ উপভোগ করিস, তাই না? আর আমিও বোকার মতো মরিচিকার পিছনে ছুটে চলেছি। জোবাইদার নীরব দেখে হিমেল আবারও বলে ওঠে, আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আম্মু ডাকছে, আমাকে যেতে হবে। জোবাইদা হিমেলকে আর কথা বাড়ানোর সুযোগ না দিয়ে দ্রুত নিচে চলে গেল। এছাড়াও হিমেল বাবার এভাবে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়াতে জোবাইদার আত্মসম্মানে খুব আঘাত লেগেছে। জোবাইদা চলে যাবার পর মুষলধারে বৃষ্টি নামলো। সেই বৃষ্টির জলে হিমেলের চোখের জলে মিশে একাকার হলো। 2 দিন পরেই জোবাইদারা এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই হিমেল আর হলে বসে থাকতে পারলো না, বাড়িতে চলে এসেছে। হিমেলের মায়েরও খুব মন খারাপ, তবে হিমেলের বাবা খুব খুশি। হিমেল যে জোবাইদাকে পছন্দ করে সেটা উনি ভালোই বুঝতে পারেন, কারণ হিমেলের মতো বয়স একদিন ওনারও ছিল। উনি চান না জোবাইদা বউ হয়ে বাড়িতে আসুক।
ওনার ধারণা জোবাইদাকে যে ছেলে বিয়ে করবে তার ঘাড়েই তার পরিবারের পুরো দায়িত্ব চেপে বসবে। বাড়ি শিফটের দিন জোবাইদা ওর অসুস্থ বাবাকে নিয়ে বেশ সকালেই নতুন ভাড়া বাড়িতে উঠে যায়। আগের দিন বাসায় সব মালপত্র গুছিয়ে বেঁধে রেখে অমর আর জাফর ওপরে সবকিছু বুঝিয়ে দিয়ে ও চলে যায়। আসলে ও আর হিমেলের মুখোমুখি হতে চায় না। জোবাইদার নতুন ভাড়া বাড়িতে উঠে গিয়ে সবার আগে মিস্ত্রি ডেকে চুলাটা লাগিয়ে নেয়। এরপর এক চুলায় ভাত আর এক চুলায় ডাল বসিয়ে দেয়। ভাত আর ডাল হয়ে গেলে ডিম ভুনা করে নেয়। এর মাঝে আলতাফ সাহেবকে ভাত খাইয়ে দিয়ে ঔষধও খাইয়ে দেয়। এদিকে সমস্ত মালপত্র নিয়ে দুটো ভ্যান করে দুপুরের মধ্যে ওমর নতুন বাসায় উঠে যায়। আসলে তাজমহল রোড থেকে সিয়া মসজিদ খুব একটা দূরে না হওয়াতে বাসা বদলানোর কাজ দ্রুতই সেরে ফেলে গেল। জাফর, আদিবা আর জুবাইদা মিলে সন্ধ্যার আগে পুরো ঘর গুছিয়ে ফেলে। শুরু হলো জুবাইদার নতুন জীবন। প্রতি সপ্তাহে ছুটির দিনে বাড়ি চলে আসে। শুক্র শনি 2 দিন সারাদিন বাড়িতে 3টে কোচিং এর ব্যাচ পড়ায়, যার ফলে আলতাফ সাহেবের পেনশন আর জুবাইদার কোচিং এর টাকা দিয়ে শেফালি বেগম কোনো রকমে সংসারটা চালিয়ে নেয়। তবে আলতাফ সাহেব অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে ওমর আস্তে আস্তে বকে যেতে থাকে। জিপিএ 3.5 পেয়ে এইচএসসি পাশ করে, যার ফলে কোনো সরকারি ভার্সিটিতেও চান্স পায় না। অতঃপর মা শেফালি বেগমের কাছে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তির বায়না ধরে, কিন্তু জোবাইদা বেঁকে বসে। ওর কথা হচ্ছে প্রাইভেটে পড়ার মতো অবস্থা ওদের নেই, তাই ওকে ঢাকা কলেজে ভর্তির চেষ্টা করতে বলে। কিন্তু ওমর ওর মায়ের কাছে গিয়ে বলে, তোমার বড় মেয়েকে তো ডাক্তার বানিয়ে ওর জীবনটা গুছিয়ে দিলে, আর আজ তোমার মেয়ে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ দিতে রাজি হচ্ছে না। দেখলে তোমার মেয়ে কত স্বার্থপর। ওমরের এই কথাটা শেফালি বেগমের মাথায় নেয়। জোবাইদা ছুটিতে বাড়িতে আসলে ওকে বলে। মায়ের এই কথায় জোবাইদা ভীষণ কষ্ট পেল। 5 দিন একটানা ক্লাস করে এমনিতেই ও হাঁপিয়ে ওঠে। তারপর ছুটির দিনগুলোতে রেস্ট না নিয়ে এর কোচিং এর ব্যাচ পড়ায়। তারপরও আজ ওকে শুনতে হলো ও স্বার্থপর। মাকেও কি করে বোঝাবে ও যে দিনরাত এক করে পড়াশোনা করে মেডিকেলে চান্স পেয়েছে। এখানে পড়া শুরু করার পরও বাবা মায়ের একটা কানা পয়সাও পেছনে খরচ হয়নি, অথচ প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কম করে হলেও 6-7 লক্ষ টাকা খরচ হবে। ও কি করে এত টাকা ম্যানেজ করবে? আর ও রাজি হচ্ছে না বলে মাও সাথে কথা বন্ধ করে দিয়েছে। অমরও কথা বলে না, শুধু সেই দিন রুমে একলা বসে নীরবে চোখে জল ফেলেছিল। তখন বাবা আলতাফ সাহেব লাঠিতে ভর দিয়ে ওর পাশে এসে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়। ওর খুব ইচ্ছে হয় বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে, কিন্তু বাবার অসুস্থতার কথা ভেবে নিজেকে সামলে নেয়। নিজের ঘরে পরবাসী হয়ে থাকতে কার ভালো লাগে? ঘরের শান্তি বড় শান্তি। জোবাইদাও ঘরের এই শান্তির কাছে হার মেনে ওমরের বায়না মেনে নিল। ও আরো একটা কোচিং এর ব্যাচ চালু করলো। জোবাইদার এই সিদ্ধান্তে মা শেফালি বেগম ভীষণ খুশি হলেন। সংসারে স্বাভাবিক ছন্দ ফিরে আসতেই উনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। আসলে স্বামী আলতাফ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হওয়াতে পানির মতো টাকা খরচ হয়ে যাওয়াতে উনি কপদর্প শূন্য হয়ে পড়লেন। যদিও ঘরের কর্তা ব্যক্তিটি পরিপূর্ণ সুস্থ হয়ে সংসারে হালটা আর ধরতে পারলেন না, এদিকে এত বড় সংসার চালাতে গিয়ে শেফালি বেগম জীবন সমুদ্রের অথই জলে পড়ে হাবুডুবু খেতে লাগলো। অথচ তখন আর এই 20 বছরের কন্যাটি এসে তার হাত ধরে পাশে দাঁড়ায়। মনে মনে তার এই সন্তানটির মঙ্গল কামনায় আল্লাহ পাকের কাছে তিনি সর্বদাই প্রার্থনা করেন। এর মাঝে পদ্মা মেঘনা যমুনা দিয়ে বহু পানি প্রবাহিত হয়ে গেছে। জোবাইদার জীবনে নদীও অনেক স্রোত বয়ে চলেছে। এদিকে ডাক্তারি পড়া, অন্যদিকে ছুটির দিনগুলোতে কোচিং এর ব্যাচ পড়িয়ে সংসারের চাকাটা সচল রাখার জন্য জোবাইদা রাত দিন এক করে খেটে চলেছে। আর এদিকে ওর প্রাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পাখনা মেলে উঠছে। জোবাইদা আর ওমর পিঠাপিঠি ভাই বোন হওয়াতে ওমরকে জোবাইদা বেশ ভালো করে চিনে। হাজার তেল মর্দন করলেও কুত্তার লেজ কখনো সোজা হয় না, এই কথাটি ওমরের ক্ষেত্রেও শতভাগ প্রযোজ্য। জোবাইদার সামনে ফাইনাল প্রুফ শুরু হবে। কিছুদিন ছুটি থাকায় বাড়িতে এসে জোরে সোরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি কোচিংও সামান তালে সামলাচ্ছে।
এর হচ্ছে ওমর একদিন হুট করে কাউকে কিছু না বলে ও সহপাঠী স্বর্ণাকে বিয়ে করে নিয়ে আসে। ওমরের এই সিদ্ধান্ত জোবাইদা ভীষণ রেগে গিয়ে বলে, কোন সাহসে তুই এই কাজটা করলি? বউকে কি খাওয়াবি সেটা একবার ভেবে দেখেছিস? আর 1 বছর পরে আমি পাশ করে বের হয়ে যাব, তখন চাকরি পেলে আর কোনো সমস্যা হবে না। রেজাল্টে যা অবস্থা, আদৌ কপালে চাকরি জুটবে তো? তুমি নিজে ছাত্রী ভালো বলে আমার বউয়ের সামনে আমাকে অপমান করতে পারো না। তোমার মান অপমান বোধ আছে? কিন্তু ওমর জোবাইদার কথায় গুরুত্ব না দিয়ে উল্টো তার মা শেফালি বেগমকে থ্রেট দিয়ে বলে, আম্মু, তুমি যদি ছেলেকে হাতছাড়া করতে না চাও তাহলে স্বর্ণাকে বরণ করে ঘরে তুলে নাও, নয়তো আমি ওর হাত ধরে চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাব। ভেবে দেখো, আমি কিন্তু তোমার উপকার করেছি, কষ্ট করে তোমার আর বউ খুঁজতে হলো না। মায়ের সাথে এভাবে নির্লজ্জের মতো কথোপকথন ওমরের সাথে জোবাইদার আর কথা বলতে রুচি হলো না। নিজের রুমে গিয়ে সপাটে দরজাটা লাগিয়ে দিল। একটু পর আদিবা এসে বলল, আপু দরজাটা খোলো, আম্মু বলেছে ভাইয়া বাসর এই ঘরেই হবে। কেন, ওমর আর জাফরের রুমে বাসর সাজানোর ব্যবস্থা কর। আমি এখন এই রুম ছাড়তে পারবো না। ওই রুমের খাটটা ভাঙা, তাই এই রুমের খাটটায় আম্মু সাজাতে বলেছে। হগত্যা জোবাইদা ওর বই পুস্তক নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসলো। এদিকে আলতাফ সাহেবের শরীরের অবস্থা আরো খারাপ হতে লাগলো। ওমরের এইভাবে বিয়ে করে আনাটা উনিও হয়তো মেনে নিতে পারেনি। স্ট্রোকের পর ওনার গলা দিয়ে তেমন সাউন্ড বের হয় না। নীরবে পরিবারের এসব কাহিনী দেখে গেলেন। রাতে ওনার প্রেশার অনেক হাই হয়ে গেল। জোবাইদা ওর বাবার প্রেশার মেপে দেখে সিস্টোলিক 180 আর ডায়ালিসিস 110। ও আর অপেক্ষা না করে অ্যাম্বুলেন্স ডেকে আলতাফ সাহেবকে বার্ডিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে ওর এক পরিচিত ডাক্তারের সহায়তায় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। তবে চটজলদি সিদ্ধান্ত নেওয়াতে ওর বাবা এবার বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। জোবাইদা অবশ্য এতেই খুশি, মানুষটা বেঁচে তো আছে। একটা মেয়ের মাথার উপরে বাবার ছায়া থাকাটা জরুরি, এটা জোবাইদা ভালোই বুঝতে পারে। 1 সপ্তাহ হাসপাতালে থেকে জোবাইদার বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এর 2 দিন পর জোবাইদার ফাইনাল প্রুফ শুরু হয়। সব ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে জোবাইদার প্রুফ শেষ হয়। ভালোভাবে ডাক্তারি পাশ করে জোবাইদা ইন্টার্নি ডাক্তার হিসেবে ময়মনসিংহ মেডিকেলে জয়েন করে। মায়ের সাফল্য শেফালি বেগম খুশি হলেও মনে মনে ওমরের উপরে বিরক্ত হন। উনি আশা করেছিলেন ওনার আদরের ওমর একদিন এই সংসারে হাল ধরবে, অথচ ওমর সেই দিকে কোনো খেয়াল নেই, বরং বিয়ে করে নিয়ে এসে এই সংসারে আরো একজন খাওয়ার লোক বাড়িয়ে ফেলল। এই কদিনই উনি যতটুকু বুঝেছেন ছেলের বউটা তার মোটেই সুবিধার হয়নি। সারাদিন রুমে দরজা বন্ধ করে মোবাইলে কি যেন টিকটক করে। যদিও এসব বিষয়ে শেফালি বেগমের খুব একটা জ্ঞান নেই, মেয়েটা একদম চোখের চামড়া নেই। শেফালি বেগম সারাদিন সংসারের পেছনে হাড় ভাঙা খাটুনি খাটেন, অথচ বউটা এসে একটু কাজে হাত লাগায় না। পরের মেয়ের কথা বলে কি হবে, নিজের মেয়ে আদিবাটাও তো কম যায় না। সারাদিন নিজের রূপচর্চা নিয়ে থাকে, কলেজে উঠে যেন সাপের 5 পা দেখেছে। অথচ এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে টেনে টেনে জিপিএ 4 পেয়েছে। এর মাঝে হিমিল বিসিএস দিয়ে স্বাস্থ্য ক্যাডারে জয়েন করে। বাসায় ওর মা বাবাকে জোবাইদাদের বাসায় প্রস্তাব পাঠানোর ব্যাপারে রাজি করায়। প্রথমে অবশ্য হিমেলের বাবা প্রস্তাব পাঠানোর ব্যাপারে রাজি হতে চায় না, কিন্তু হিমেল ওনাকে বলে যদি প্রস্তাব না পাঠায় তাহলে ও বিদেশে চলে যাবে, দেশে আর ব্যাক করবে না। ছেলেকে হাতে রাখার জন্য জমির মোল্লা রাজি হয়। যদিও হিমেল জোবাইদাকে সারপ্রাইজ দিবে বলে কিছু জানাই না, কিন্তু এখানে হিমেলের বাবা জমির মোল্লা একটা কুটচাল দেয়। কেননা হিমেল নতুন করে কোণে দেখতে চেয়ে যেতে চায় না, একেবারেই বিয়ের আসরে বর্ষেজে গিয়ে জোবাইদাকে অবাক করে দেবে। নিজের অনাকাঙ্ক্ষিত রেশিকে 2 চোখ ভরে দেখার অপেক্ষায় হিমেল দিন গুনতে থাকে। মনের গোপন কোণায় জমিয়ে রাখা ভালোবাসার ফুটন্ত শত দলগুলো জোবাইদার হাতে তুলে দিয়ে প্রণয়ের চাদরে ওকে জড়িয়ে নেওয়ার স্বপ্নে হিমেল সেই কবে থেকেই বিভোর হয়ে আছে। ও ভাবছে শীঘ্রই এর অপেক্ষার অবসান হবে, কিন্তু নিয়তির নিঠুর খেলায় জোবাইদা আর হিমেলের 2 ভুবনের বাসিন্দা হয়ে গেল। জোবাইদার 48 ঘন্টা ডিউটি পড়েছে। এর মাঝে জমির মোল্লার কুট চাল অনুযায়ী ওনারা জোবাইদাদের বাড়িতে এসে আদিবাকে আংটি পরিয়ে দিল। কারণ বেশি বুদ্ধিমতী মেয়েদের জমির মোল্লা পছন্দ করেন না, এদের বসে আনা মুশকিল।
জোবাইদার তুলনায় আদিবার বুদ্ধির ধার কম, বেশ কম। দেখতেও আদিবা জোবাইদার থেকে একটু বেশি সুন্দরী। জমির মোল্লার ধারণা বিয়ে হয়ে গেলে হিমেল আর বেশি দিন আদিবার থেকে দূরে থাকতে পারবে না। হাজার হোক পুরুষ মানুষ বলে কথা, নিজের বউকে আর কতদিন দূরে সরিয়ে রাখবে। যদিও হিমেলের মা জোবাইদাকে বেশি পছন্দ করেন, কিন্তু হিমেলের বাবা রাজি না দেখে উনিও আর জোর করেনি। এই পরিবারের সাথে আত্মীয়তা করা ওনার খুব ইচ্ছে ছিল। জোবাইদার পরিবার তাবিদ দিবাকে বউ করে আনতে জমির মোল্লা রাজি হয়েছে, এতেই উনি খুব খুশি। আর এদিকে জোবাইদার মা শেফালি বেগম মনে খুশি, কারণ এই মুহূর্তে উনি জোবাইদাকে বিয়ে দিতে চান না। জোবাইদা ছাড়া ওনার সংসারে হাল ধরার কেউ নেই। আলতাফ সাহেবের ওষুধের পেছনে কারি টাকা খরচ করতে হচ্ছে। ওমরের ফাইনাল পরীক্ষা কেবল শেষ হয়েছে, কবে চাকরি পাবে কে জানে। ওনার ভয় জোবাইদার বিয়ের পর যদি আর খরচ চালাতে না পারে তাহলে উনি কিভাবে এই সংসারটা সামলাবে। তবে ওমরের চাকরি হলে উনি জোবাইদার বিয়ের ব্যাপারে তোড়জোড় শুরু করবেন। তাই বলে হিমেলের মতো ভালো পাত্রকে তো আর হাতছাড়া করা যায় না। উনি দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের বিয়ের ব্যবস্থা হওয়াতে কন্যাদায় হতে কিছুটা মুক্ত হলেন। সবার স্বার্থবাদী চিন্তায় দুটো হৃদয়ে ভেঙে খান হয়ে গেল। এ বিষয়টা একেবারের জন্য কেউ ভাবলো না। মানুষের জীবন আসলেই বড় অদ্ভুত। 48 ঘন্টা ডিউটি সেরে ক্লান্ত হয়ে অবচ্ছন্ন দেহে ঘরে ফিরে আসলো। ডোরবেল বাজতেই দরজা খুলে দিল আদিবা। আদিবাকে এ সময় ঘরে দেখে প্রচন্ড বিরক্তি নিয়ে জোবাইদাকে বলল, কি রে তুই এই সময় বাড়িতে? আম্মু এখন কলেজে যেতে নিষেধ করেছে। এভাবে ফাঁকি দিলে আর পড়াশোনা হবে না, তার থেকে বরং বিয়ে করে হাড়ি ঠেলার ব্যবস্থা কর। শুধু আমার টাকার শ্রাদ্ধ করবি না। এই কথা বলে জোবাইদা ডাইনিং টেবিলের উপরে ব্যাগটা রেখে জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে বলল, যে গরম পড়েছে, এত পানি খাচ্ছি তারপরও মনে হচ্ছে গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। সকাল 10টার মধ্যে সূর্যের তেজ এত বেশি, শরীরে কাপড় ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে, পানি সব ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে। এমন সময় শেফালি বেগম রান্নাঘর থেকে বের হয়ে এসে জোবাইদার পাশে বসে বলল, তোকে তো একটা কথা বলাই হয়নি, আদিবার বিয়ে ঠিক করে ফেলেছি। ওমরটা যে কাণ্ড ঘটালো, এটার আবার কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? ভালো প্রস্তাব পেলাম, তাই হুট করেই ওর বিয়েটা ঠিক করে ফেললাম। জোবাইদা ভীষণ অবাক হয়ে শেফালি বেগমকে বলল, এত বড় একটা সিদ্ধান্ত নিলে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? আর ছেলে সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? শেফালি বেগম কিছু বলার আগেই ওমরের বউ স্বর্ণা এসে বলল, ছেলে তো আপনাদের পরিচিত, আপনার ভাই বলল ছেলে নাকি খুব ভালো। হাতিবার কপাল বটে, এমন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। জোবাইদা একটু নড়ে চড়ে বসলো, মায়ের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, মা, ও কার কথা বলছে? শেফালি বেগম আমতা আমতা করে বলল, হিমেল। মানে কি, হিমেল ভাই আদিবাকে বিয়ে করতে রাজি হয়েছে? সবাই তো আর আইবুড়ো হয়ে বসে থাকতে চায় না। হিমেল ভাই নিশ্চয়ই রাজি হয়েছে, তা না হলে ওনার বাবা মা এসে আদিবাকে আংটি পরিয়ে যাবে কেন? আর আমাদের আদিবা তো রাজি। স্বর্ণা জোবাইদাকে একটু খোঁচা মেরে বলল। জোবাইদা স্বর্ণার খোঁচাটা ভালোই বুঝতে পারলো। স্বর্ণা যে ওকেই আইবুড়ো বলছে এটা জোবাইদা ভালোই বুঝতে পেরেছে। ও আদিবার দিকে এক পলক তাকালো, মাত্র সামনে থেকেও সরে গেল। জোবাইদা মনে মনে ভাবলো, হিমেল ভাই এইভাবে ওর উপর প্রতিশোধ দিল, যাক ভালোই হয়েছে। মানুষ যাকে ভালোবাসে তার জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে, অথচ হিমেল ভাই ওর জন্য কটা বছর অপেক্ষা করতে পারলো না। না, ও আর তার কথা ভাববে না যে তার হয়নি, আসলে সে কোনোদিনও তার ছিল না। ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাওয়ার চেয়ে এই ঢের ভালো হয়েছে। আসলে সে হিমেলের মোহ ছিল, সে কারণেই হোক তাকে ভুলে যেতে হবে। ওর বাবার স্বপ্ন পূরণে ওর নিজেকে বিলিয়ে দেবে, ওকে অনেক বড় ডাক্তার হতে হবে। জোবাইদা ফোন থেকে এক হৃদয় কাঁপানো দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ও টলতে টলতে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে সবাইকে বলল কেউ যেন ওকে ডিস্টার্ব না করে। এই 2 দিন ওর ঘুম হয়নি, ও এখন ঘুমাবে। তার উপর উবু হয়ে বিছানায় নিজেকে সঁপে দিল। বুকের ভিতরে চাপা কান্নার ঢেউ উথলে উঠছে। না, ও কাঁদেনি, তবুও ফোঁটা ফোঁটা নোনা জল 2 চোখ কোল বেয়ে গড়িয়ে পড়ছে। জোবাইদা ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো, চোখ দুটো জ্বালা করে উঠছে।
এদিকে শেফালি বেগম মায়ের মুখ দেখেই বুঝতে পেরেছেন ভেতরে ভেতরে মেয়েটা ভেঙে চলে নিঃশেষ হয়ে যাচ্ছে। নিজেকে বড় স্বার্থপর মনে হচ্ছে। উনি কি পারতেন না জুবাইদার সাথে হিমেলের বিয়েটা দিতে? কিন্তু হিমেলের বাবাই তো জুবাইদার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। আবার হিমেলের মতো ভালো পাত্র ওনার হাতছাড়া করতে ইচ্ছে হলো না। কিন্তু এখন আত্মদহনের অনলে উনি পড়ছেন। বিছানায় শুয়ে আলতাফ সাহেব শেফালি বেগমের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। শেফালি বেগমও ওনার দিকে তাকিয়ে ভাবছেন ওই মানুষটার আয়ু মনে হয় ফুরিয়ে আসছে। শুয়ে থাকতে থাকতে পেট দুটো বেড শোয়ার হয়ে গেছে। দ্বিতীয়বার স্ট্রোক করার পর চলাচলের ক্ষমতাটাও প্রায় হারিয়ে ফেলেছেন। আদিবাটারও পড়াশোনায় মন নেই। ওমরটাও তো বোনটার পাশে না থেকে বরং সাত সকালে বিয়ে করে সংসারের খরচ বাড়িয়ে দিল। আর আদিবাও চলাফেরা খুব একটা সুবিধার নয়। সারাদিন সাজগোজ আর বন্ধুদের সাথে হই হুল্লোড় করে বেড়ানোই যেন ওর প্রধান কাজ। জুবাইদার পায়ের নিচের মাটিটা শক্ত, সেই কারণে সে শক্ত মাটির ওপরে দাঁড়াতে শিখেছে। আর আদিবা তো নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর অবস্থায় নেই। ওর তো অবলম্বন দরকার। সেই কারণে বিয়ে দিতে শেফালি বেগম দায় মুক্তি হতে চেয়েছেন। জাফর এবার ক্লাস 9-এ উঠেছে। উনি এবার জাফরের দিকে পূর্ণ মনোযোগ দেবেন। জাফরও যেন জুবাইদার মতো নিজেকে তৈরি করে নিতে পারে। উনি এবার কতদিন বাঁচবেন? জুবাইদার ডাকে ওনার ভাবনায় ছেদ পড়ল। আম্মু খেতে দাও, খুব খিদা পেয়েছে। তুই ডাকতে নিষেধ করছিস বলে ডাকিনি। ক্ষুধা তো লাগারই কথা, বেলা 3টা বাজে। তুমি খেয়েছো? তোকে স্যার আমি কিভাবে খাই? চলো খেয়ে নেই। জুবাইদা মায়ের মুখের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লো। খেতে বসে জুবাইদা ওর মাকে জিজ্ঞেস করলো, আদিবার বিয়ের কেনাকাটা তো করতে হবে। তবে ওরা বলেছে 1 সপ্তাহ পর ওরা এসে আগত করাবে, তারপর সুযোগ মতো বউ তুলে নিবে। ঝামেলাটা একবারেই মিটিয়ে ফেললে হতো না? আমাদের মতো টানাটানি সংসারে দুবার খরচ করার কোনো মানে হয় না। মানে আমি হিমেলের বাবাকে বলতে চেয়েছিলাম, কিন্তু লোকটা এমন ধরিবাজ যে আমাকে কথা বলার সুযোগ দিল না। ওই ধরিবাজ লোকটা এখন তোমার বেয়াই হবে, সামলাতে পারবে তো? যাক, বিয়ের পাকা কথা যখন দেওয়া হয়েছে, শপিং আয়োজন সবই করতে হবে। আজ আর বেরোবো না, কাল আমার অফ ডে আছে। ব্যাংক থেকে টাকা তুলে কাজে নেমে পড়বো। জুবাইদার মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো? নিজের দিকে খেয়াল রাখো, বাবার সেবা যত্ন তো তোমাকেই করতে হবে। এই যে সবার কথা এত ভাবিস, নিজের কথা কবে ভাববি? আমি তো সবসময় নিজের কথাই ভেবে চলেছি। তোমরা কি আমার পর? আমার আত্মার অংশ। তোমাদের কথা ভাবা আর নিজের কথা ভাবা একই কথা। আসরের আজান শোনা যায়। দিন ছোট হয়ে আসছে। এখন ডিসেম্বর মাস, 4টার আগেই আসরের আজান পড়ে যায়। আজান শুনে জুবাইদা ওর মাকে বলল, মা আমি নামাজ পড়ে নেই। রুমে গিয়ে জুবাইদা আসরের নামাজটা আদায় করে আবারও নিজেকে বিছানায় এলিয়ে দিল। এমন সময় জাফর ঘরে ঢুকে জুবাইদার দিকে তাকিয়ে বলল, আপু তুই ঘুমিয়ে পড়েছিস? আধো ঘুম আধো জাগরণে জুবাইদা বলল, কিছু বলবি? আমার কিছু টাকার দরকার, খাতা কলম কিনতে হবে। ব্যাগ থেকে বের করে নিয়ে যা। 500 টাকা নিয়ে গেলাম। যা পারিস নিয়ে যা, আমাকে এখন একটু ঘুমাতে দে। জাফর মনে মনে বেশ খুশি হলো। আপু যখন ঘুমিয়ে থাকে তখন টাকা নেওয়ার এই একটা সুবিধা। ব্যাগ থেকে মনের মতো টাকা নেওয়া যায়। জেগে থাকলে তো 100 টাকার বেশি টাকা দিতে চায় না। কাল স্কুলে মন ভরে টিফিন খাওয়া যাবে। মাগরিবের আজান শুরু হওয়াতে আদিবা এসে জুবাইদাকে ডেকে দিল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ওযু করে মাগরিবের নামাজ আদায় করে নিল। ওর মাথাটা বেশ ভার হয়ে আছে। রুম থেকে বের হয়ে কিচেনে চা বানাতে গিয়ে দেখে স্বর্ণা ওর নখে ডিজাইন করে নেল পলিশ লাগাতে লাগাতে শেফালি বেগমকে বলছে, মা আমার মাথাটা ধরেছে, একটু চা হবে? এই দৃশ্য দেখে জুবাইদার মাথার চাঁদিটা গরম হয়ে গেল। স্বর্ণার দিকে তাকিয়ে বলল, পড়ালেখাটা তো ভালো করে শিখলে না, তাই বলে কি আদব লেহাজও শেখনি? নাকি তোমাদের বাড়িতে সেসবের চর্চা নেই? আপু আপনি আমাকে দেখতে এরকম তেতে উঠলেন কেন? নাকি আপনার থেকে বয়সে ছোট হয়ে দিব্যি স্বামীর সংসার করছি দেখে আপনার সহ্য হচ্ছে না? শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হয় না, স্বামীর সংসার পেতে গেলেও মেয়েদের যোগ্যতা থাকতে হয়। এই কথা বলে দুবদাব করে স্বর্ণা নিজের ঘরে চলে গিয়ে সপাটে দরজা লাগিয়ে দিল।
জোবাইদাও অবাক বিস্ময়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা ও কি কথার কি উত্তর দিয়ে গেল? একমাত্র তোমার প্রশ্রয় পেয়ে ওর এত সাহস বেড়েছে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই কথাটা মা তুমি ভুলে যেও না। তুই ঘরে গিয়ে বস, আমি আদিবাকিদের চাটা পাঠিয়ে দিচ্ছি। জোবাইদার ডানা ভাঙা পাখির মতো আহত হয়ে নিজেকে রুমে নিয়ে আসলো। লাইট অফ করে লাগোয়া বারান্দায় বসে ভাবলো, এই পৃথিবীটা ভীষণ কঠিন জায়গা। এখানে বেঁচে থাকতে গেলে প্রতিনিয়ত দেনা পাওনার হিসাব কষে চলতে হয়। হৃদয়ের কথা শোনা বা বোঝার মতো মানুষের দেখা মিলে না ভার। আপু, তোমার চা। চাটা নিতে গিয়েও চাঁদের আলোয় আদিবার আংটিটা উপরে জোবাইদার দৃষ্টি পড়ল। চায়ের কাপটা হাতে নিয়ে মুক্ত আকাশের দিকে তাকিয়ে চুমুক দিল। একটু ঠান্ডা পড়েছে। গরম চায়ে চুমুক দেবার পর বেশ ওমম লাগছে। মনে হলো আদিবা দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকিয়ে বলল, কিরে, কিছু বলবি? তুমি তো আমার আংটিটা দেখলে না? জোবাইদা মনে মনে বলল, এই যে আর একজন এসেছেন কাটা ঘায়ে নুনের ছিটা লাগিয়ে দিতে। পরে দেখবো, তুই এখন যা। আদিবা চলে যাবার পর কেন যেন জোবাইদার চোখ দুটো নোনা জলে ভরে গেল। জোবাইদার বুকের গহীনে থাকা কিছু অবিশ্বাস আর কিছু চাপা দীর্ঘশ্বাসের সাক্ষী হলো ওই আকাশের চাঁদ। পাশে ঠায় দাঁড়িয়ে থাকা বেদারুক গাছটায় টুপটাপ ঝরে পড়লো শিশিরের শব্দ জোবাইদার শুনতে পারছে। ওর মনে হলো অন্য গ্রহে বাস করা হয়তো কোনো অভিমানী প্রেয়সীর কান্না মাটির পৃথিবীতে ঝরছে। জুবাইদা অনুভব করছে ওর বুকে আজ নেই কোনো প্রণয়ের ঢেউ। সেখানে রয়েছে শুধু তপ্ত মরুভূমি। হঠাৎ শেফালি বেগমের চিৎকারে জুবাইদা চমকে ওঠে। ও দৌড়ে বাবার ঘরে গিয়ে দেখে ওর মা শেফালি বেগম ওর বাবার কানের কাছে জোরে জোরে কালেমা পড়ছে আর চিৎকার করে বলছে, তোর বাবা আর নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। জুবাইদার এই কথা শুনে ওর বাবার বুকে চাপ দিতে থাকলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দৌড়ে নিজের রুমে থেকে প্রেসার আর পালসের মেশিনটা নিয়ে সে মাপতে গিয়ে দেখে মেশিনের কথা বলছে না। ও বিপর্যস্ত হয়ে ওর বাবার পাশে বসে পড়লো আর মনে মনে বলল, বাবা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে? কেন চলে গেলে বলো না। আমি এখন কাকে নিয়ে থাকবো? কার স্বপ্ন পূরণ করব? এখানে সবাই নিজের স্বার্থের কথা ভেবে চলে। আমারও আজ থেকে বেঁচে থাকার ইচ্ছাটা ফুরিয়ে গেল। আলতাফ সাহেবের মৃত্যুর কথা শুনে খবর পেয়ে রাতের বেলা ও বাড়ি থেকে হিমেল আর ওর বাবা মা জোবাইদাদের বাড়িতে আসে। হিমেল ধারণা জোবাইদা কিছুই জানে না, কেননা হিমেল ওর বাবাকে জোবাইদাকে না জানিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতে বলেছিল। আর হিমেলের বাবা জমির মোল্লা প্যাচ খসে হিমেলের অজান্তে জোবাইদার পরিবর্তে আদিবাকে আংটি পরিয়ে দেয়। সেই কারণেই হিমেল স্বাচ্ছন্দ্যে এই বাড়িতে আসে। ওর ধারণা জোবাইদা কিছুই জানে না। আদিবাও হিমেল আর জোবাইদার কাহিনী জানতো না, তবে ওর এই বিষয়ে কোনো প্যারা নেই। ওর বিশ্বাস বিয়ে একবার হয়ে গেলেও ছলে বলে কৌশলে হিমেলকে ওর আয়ত্তে আনতে পারবে। এখানে আসার পর থেকে এই হিমেলের চোখ শুধু জোবাইদাকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েটাকেও কতদিন দেখে না। আচ্ছা, ওর কি দেখতে ইচ্ছে হয় না? একটা সময় ছিল দুজন দুজনকে না দেখে থাকতে পারতো না। তখন প্রেম কি জিনিস জোবাইদা ভালো করে বুঝতোই না। অথচ এখন ভালোবাসার মানে বুঝে কিভাবে দূরে দূরে থাকতে পারে হিমেল বুঝে পায় না। বুকের গহীন থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এদিকে জোবাইদা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে কাঁদছে, কারণ ও হিমেলের সামনে আর পড়তে চায় না। আজও হিমেলের গলার স্বর ওর হৃদয়কে আলোড়িত করে, কিন্তু সেই আলোড়িত অনুভবটা বড্ড প্রেমহীন। কষ্টের কণ্ঠকে জর্জরিত। চোখের কোল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সেই জল শোক আর অনুতাপে মুখোমুখি। জোবাইদার খোঁজে ওর রুমে এসে হিমেলের মা একসময় ওকে সান্ত্বনা দিয়ে যায়। মেয়েটাকে দেখলে উনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। এই মেয়েটাকে ছেলের বউ করার জন্য উনি কত বছর ধরে স্বপ্নটাকে লালন করেছিল, অথচ উনি কি করলেন আর বাস্তবে কি হলো? এই সুযোগে আদিবা কয়েকবার হিমেলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু হিমেল ওর সাথে তেমন কথা বলেনি। শুধু একবার ওকে ডেকে বলেছে ও যেন জোবাইদার দিকে খেয়াল রাখে। এতে আদিবার অনেক অভিমান হয়। মনে মনে বলে, বিয়েটা আগে হোক, তখন বউ ফেরে জেঠুসের খবর রাখার মজাটা চিরদিনের মতো ঘুচে যাবে।
আলতাফ সাহেবের শরীরে ঘা হওয়াতে খুব দ্রুতই দাফনের ব্যবস্থা করতে হবে। আত্মীয় স্বজন তেমন কেউ আসতে পারেনি। জোবায়দার একমাত্র ফুবু সাভারে থাকে, উনি দ্রুত চলে আসতে পেরেছেন। জোবায়দার দুই মামা রংপুর থাকে, উনাদের পক্ষে আসা সম্ভব হয়নি। লাশের গোসল শেষ করে কাফন পরানো হলেও ফজরের আজান শুরু হয়। জানাজা পড়াতে মসজিদে লাশ নিয়ে যাওয়া হয়। লাশ নিয়ে ওমর আর জাফরের সাথে হিমেলও রওনা দেয়। জানাজা পড়ানো শেষ হলে দাফন করানোর জন্য কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। হিমেলের বাবা মা বিদায় নিয়ে চলে যায়। জোবায়দাদের বাড়িওয়ালা এখানে থাকেন না, উনি গুলশানে থাকেন। উনিও আদিবার মায়ের কাছে বিদায় নিয়ে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায় দুপুরের খাবারটা উনি পাঠিয়ে দেবেন। এদিকে আদিবা বিয়ের বিষয়টা খুব কাছের আত্মীয় স্বজনরা জানে। আদিবার ফুপুর তো কথাবার্তা ছিঁড়ি নেই, তার উপর মনে মনে উনি আদিবাকে নিজের ছেলের বউ হিসেবে দেখে রেখেছেন। ছেলে ওনার এইচএসসি পাস, তাতে কি, বাবার ব্যবসা দেখাশোনা করেন। ওদের কাছে স্বর্ণের দোকান। আদিবার ফুপুর কথা হচ্ছে জীবনে বেঁচে থাকা গেলে টাকার দরকার, সেটা যখন আয়ত্তে থাকে তখন লেখাপড়ার পেছনে এত সময় ব্যয় না করে ব্যবসার পেছনে ব্যয় করলে আখেরে লাভ বেশি হবে। উনি ভেবেছেন বিয়েটা ভেঙে দেওয়ার এই একটা সুযোগ, সে সুযোগটাই এখন উনি কাজে লাগাবেন। এই শোকেলা বাড়িতে সেখানে তার ভাইয়ের জন্য মন খারাপ করা উচিত, বরং সেটা না করে উনি আদিবার বিয়ের প্রসঙ্গ তুলে শেফালি বেগমকে বললেন, দেখো ভাবি, আমার মনে হচ্ছে তোমার মেয়ের সাথে ওই ছেলের বিয়েটা শুভ নয়। ওনার কথার বিরুদ্ধে গিয়ে স্বর্ণা বলে, ফুপু, এখানে শুভ অশুভের ব্যাপার কেন আসছে বুঝলাম না। ওনার হায়াত শেষ, উনি আল্লাহ পাকের কাছে চলে গিয়েছেন। তাছাড়া বাবা অসুস্থ ছিলেন, উনি কষ্ট পাচ্ছিলেন। স্বর্ণা মনে মনে ভাবছে কোথায় ননদগুলোর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য ও আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আর উনি এসেছেন বাগড়া দিতে। বড় জনের তো বিয়ে নিয়ে কোনো হেলদোল নেই, আর ছোটটা তো রাজি হয়েছে, আর এখন কান ভাঙানি দিতে একজন এসেছেন। স্বর্ণাকে এইভাবে কথা বলতে দেখে আদিবার ফুপু খুব বিরক্ত অনুভব করে। প্রসঙ্গ করাতে উনি স্বর্ণাকে বললেন, তোমার বাবা মা কেউ আসেনি? না, মানে আমার এভাবে বিয়ে করাটা ওনারা মেনে নিতে পারেনি। আর কেমন করে মানবে? লালবাগে আমার বাবার 4টা আড়ত আছে, সদরঘাটে 2টা বড় দোকান আছে। সেই তুলনায় আপনার ভাতিজা কিংবা আমার শ্বশুরের তেমন কিছুই নেই। তাহলে বিয়েটা করছো কেন? আপনাদের ছেলে আমাকে ভালোবাসে, আর আমি ওকে ভালোবাসি। আর আমি সেসব মেয়েদের মতো নই যারা বয়ফ্রেন্ডের সাথে লটর পটর করবে, আবার বিয়ের কথা উঠিয়ে পিছিয়ে যাবে। এদিকে ওমর দাফনের কাজ শেষ করে ঘরে এসে এসব কথাবার্তা শুনে স্বর্ণা আর ও ফুপুর উপরে রেগে গিয়ে বলল, কখন কোন কথা বলতে হয় সেটা মনে হয় আজকালকার মানুষ ভুলে গেছে। এরপর শেফালি বেগমের দিকে তাকিয়ে বলল, আপু, আদিবার জাফর কোথায়? ওদের রুমে বসে আছে। আম্মু, তুমি আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। আসলে হিমেল কিছুদিনের জন্যই এই বিয়েটা পিছিয়ে দিতে চায়। ও জানে জোবাইদা ওর বাবার উপর খুব দুর্বল। বিয়ে পেছানোর কথা জানতেই ওমর শেফালি বেগমকে নিজের রুমে ডেকে নেয়। ওমরের মুখে কথা শুনে শেফালি বেগমের কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। না জানি শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। এরপর শেফালি বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার চাকরির চেষ্টা কত দূর? বিয়ে করেছ, এখন তো গায়ে বাতাস লাগিয়ে চললে হবে না, দায়িত্ব শুধু কাঁধে নিলে হবে না, সঠিকভাবে পালনও করতে হবে। বস বলেছে সামনের মাসে উনি আমার চাকরির ব্যবস্থা করবেন। দেখো বাবা, ওইসব নেতা নেত্রীর হাতে পায়ে ধরা চাকরির চেষ্টা না করে নিজের যোগ্যতা দিয়ে অর্জন করা উচিত। ছেলের উপরে বিরক্ত হয়ে উনি এই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওমরের উপর উনি একটু বিরক্ত। প্রাইভেটে পড়াশোনা করলো, কতগুলো টাকা ওর পেছনে খরচ হলো, আজও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলো না। এদিকে আদিবের বিয়েটা 3 মাস পিছিয়ে গেল। এতে জোবাইদার একটু অস্বস্তির নিঃশ্বাস ফেলল, আর মনে মনে ভাবলো ওদের বিয়ের দিনও থাকবে না। সবকিছু গুছিয়ে দিয়ে ও দূরে কোথাও চলে যাবে। জোবাইদার আজ সেই কবির কবিতাটার কথা মনে পড়ল। বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নাড়িয়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা।
বিয়ের কেনাকাটা করতে গিয়ে জোবাইদার কত পুরনো স্মৃতি মনে পড়ছে। হিমেল বলেছিল ওরা পাশাপাশি বসে কবুল বলবে, যদিও মেয়েদেরকে আন্দরমহলে কবুল পড়ানো হয়, কিন্তু ওরা একসাথে কবুল বলবে আর দুজন দুজনের অভিব্যক্তি লক্ষ্য করবে। অথচ নিয়তি আজ ওকে কোথায় টেনে এনেছে। জোবাইদা এলিফ্যান্ট রোডের শেরওয়ানির দোকানটাগুলোতে এসেছে। হিমেলের জন্য শেরওয়ানি কিনতে হবে। মাপটা হিমেলের বাবা ফোন করে জোবাইদার মাকে জানিয়ে দিয়েছিল। সাথেও বলেছে যখন অনুষ্ঠান করে বউ তুলে নিবে তখন হিমেল আর আদিবাকে সাথে নিয়ে শপিং করবে। যেহেতু আকদ হবে সেটা ঘরোয়াভাবেই হোক, এটা হিমেলেরও ইচ্ছে। হিমেলের বাবা নিজের ইচ্ছেটাকে হিমেলের নাম বলে চালিয়ে দিল। শেফালি বেগম জোবাইদার কাছে গিয়ে হিমেলের শেরওয়ানির মাপ, জুতোর মাপ, আংটির মাপ ও সব বুঝিয়ে দিল। জোবাইদা একবার জানতে ইচ্ছে হচ্ছিল ওর মা এই মাপগুলো কিভাবে পেল, পরে আবার কি মনে করে জানতে চাইল না। অতএব শপিং করতে জোবাইদা একাই আসতে হলো। আদিবা আসতে চেয়েছিল, ওর মা ইচ্ছে করে আনেনি। ও হয়তো বারবার নস্টালজিয়ায় ফিরে যাবে, সেটা আদিবার সামনে ঠিক হবে না। জোবাইদা জানে হিমেলের পছন্দ কেমন। খুব গর্জিয়াস চাকচিকেও হিমেল পছন্দ নয়। সাদামাটা নিটল জিনিস হিমেলের খুব পছন্দ। তাই ক্রিম কালারের ওপরে হালকা জড়িবুটির কাজ করা শেরওয়ানিও হিমেলের জন্য পছন্দ করে। সোনার একটা আংটিও কিনে ফেলে। যদিও হিমেল ওকে একেবারে বলেছিল বাসর রাতেও জোবাইদাকে ডায়মন্ডের আংটি পরিয়ে দিবে, আর জোবাইদা যেন ওকে প্ল্যাটিনামের আংটি পরিয়ে দেয়। এখন তো সেই অবস্থা নেই। জোবাইদা ভাবে কি অদ্ভুত ভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছে। সেই ছোটবেলা থেকেই মা ওকে বলতো মেয়ে হয়ে জন্মেছ, সবার সাথে অ্যাডজাস্ট করতে শিখতে হবে। অ্যাডজাস্ট করতে করতে আজও নিজের ভালোবাসার মানুষের সাথে ছোট বোনের বিয়ে দিতে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে। আজ আদিবার বিয়ের দিন। সকাল থেকে জোবাইদার অনেক ব্যস্ত চলছে। এর মাঝে জোবাইদার বিয়ের সব কেনাকাটা কমপ্লিট করেছে। ও আগে থেকে বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে আজকে রাতের ট্রেনেও চিটাগাং যাবে। বাড়ির সবাই প্রবল আপত্তি করেছে, তারপরেও সেখানে থাকা আর সম্ভব নয়। নিজেকে ভালোবাসার মানুষকে যখন অন্যের হাতে তুলে দিতে হয়, এ যে কত কষ্ট, এ যে কত বড় কষ্ট এর ভেতর দিয়ে যে গিয়েছে সেই একমাত্র অনুভব করতে পারবে। ও চাকরির ক্ষেত্রে রাঙামাটি চিটাগাংয়ে নামার সাথে সাথে হাসপাতাল মাইক্রোবাসে করে রাঙামাটি রওনা হবে। দুপুরে গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট চলে এসেছে, আদিবাকে সাজাতে শুরু করেছে। জোবাইদা ওর জন্য বানানো গয়নাগুলো মায়ের হাতে তুলে দিয়ে বলল, এগুলো আদিবাকে পরিয়ে দাও। গয়নার বাক্স হতে হাতে নিয়ে শেফালি বেগম চোখ দুটো ছলছল করে উঠল। মেয়ের মুখের দিকে তাকিয়ে উনি ভালোই বুঝতে পারেন কি গভীর ক্ষত মেয়ে তার বুকে সযত্নে লুকিয়ে রেখেছে। চোখের জল মুছে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এগুলো তো তোর বাবা তোর জন্য বানিয়েছিল, আদিবাকে দিতে গেলি কেন? তোর বিয়ের সময় আবার কোথা থেকে জোগাড় করব? এই জীবনে আমি আর বিয়ে করছি না। আর তাছাড়া তোমার মেয়ে যদি খালি হাতে শ্বশুরবাড়ি যায়, এ থেকে তোমার সম্মান বাড়বে। এর থেকে এটাই ভালো, ওকে এই গহনাগুলো পরিয়ে দাও। পাশ থেকে স্বর্ণা খোঁচা মেরে বলল, মা তো আমাকে কিছু দিলেন না। অবশ্য দিবেনই বা কোথা থেকে? মাথার ওপরে দুটো ননদ থাকলে ভাইয়ের বউয়ের কপালে আর গয়না জোটে না। শেফালি বেগম মনে মনে একটু বিরক্ত হয়ে বললেন, নিজের জ্বালায় বাঁচি না আর উনি এসেছেন দেনা পাওনার হিসেব মেলাতে। মা মেয়ের কথার মাঝখানে থেকে ওকে সরাতে উনি স্বর্ণাকে বললেন, দেওয়ার সময় তো পালিয়ে যাচ্ছে না, দেখ তো ওমর কোথায়। যদিও শেফালি বেগম জানে ওমর কোনো কাজের না, তারপরে বোনের বিয়েতে খাবারের খরচ তো দিতে চেয়েছে, এতেই উনি খুশি। স্বর্ণা যাওয়ার কিছুক্ষণ পর শেফালি বেগম আদিবাকে ডেকে বললেন, এই গয়নাগুলো অনেক যত্ন করে রাখিস, তোর বাবার বোনের অনেক কষ্টের টাকা দিয়ে কেনা হয়েছে। আদিবা গয়নার বাক্স খুলে গয়নার হারটা নেড়েচেড়ে বলল, এইরকম পাতলা ফিনফিনে হাড় গলায় জড়ালেই তো ছিঁড়ে যাবে। এ আর আমি কিভাবে যত্নে রাখবো? সোনার হিসাবে এই গয়নার হিসাব মেলাতে যাস না, এর সাথে বাবার ঘাম মেশানো রয়েছে। অত শত বুঝি না। আমার বান্ধবীদের মধ্যে যাদেরই বিয়ে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান চলেছে 1 সপ্তাহ ধরে। ছেলে পক্ষ থেকে ডায়মন্ডের আংটি, নাক ফুল দিয়েছে, আর আমাকে পাতলা সোনার আংটি দিয়ে ওরা দায় সারলো। তুমি পাতলা 1 সেট গয়না দিয়ে আমার দায় সারছো?
তোমার তাহলে আমার গর্ভে জন্ম না নিয়ে কোনো রানীর গর্ভে জন্ম নেওয়া উচিত ছিল। এমন সময় জাফর এসে জোবাইদাকে বলল, আপু গেটে কত টাকা ধরবো? জাফর, গেট ধরা নিয়ে বেশি ঝামেলা করিস না। কেন মা, নিষেধ করছো কেন? ওরা একটু বন্ধু বান্ধব নিয়ে মজা করতে চাচ্ছে, করুক না। হাদিবা রেগে গিয়ে জাফরকে বলল, গেট সাজিয়েছিস যে গেট ধরার টাকা চাইছিস? এত গেট ধরতে হবে না। কবুল না বলতেই বরের প্রতি এত টান? এইখানে টানের কি দেখলে ভাবি? কথার পরে তোমার ফোড়ন না দিলেও পেটের ভাত হজম হবে না, তাই না? খুব তো কথা জানো, বর কিভাবে বরণ করো সেটাই এবার দেখবো। আপু থাকতে আমি কেন বর বরণ করতে যাব? ও আপু তো আবার আইবুড়ো হয়ে বসে আছে। ওনাকে দেখে নানা জনে হয়তো নানা কথা বলবে। ঠিক আছে আম্মা, আমি না হয় ছেলেকে বরণ করে ঘরে তুলবো। আদিবা স্বর্ণার আচরণে জোবাইদার এখানে আর থাকতে ইচ্ছে হলো না। ও ওর মাকে বলল, আমি ওই দিকটায় গিয়ে দেখি ওমর ঠিকঠাক মতো সব করছে কিনা। জোবাইদা ওমরকে ডেকে বলল, কিরে, তুই ক্যাটারিং সার্ভিসের সব বিল ক্লিয়ার করিসনি? আমার যেটুকু সামর্থ্য আমি সেইটুকুই দিয়েছি। সেটা আমাকে জানাতে পারতি। জোবাইদা ওর সাথে কথা না বললে ক্যাটারিং সার্ভিসের সেন্টারে বিকাশের মাধ্যমে সব পেমেন্ট বুঝিয়ে দিল। ওদিকে ডেকোরেটরদের সব বিল পরিশোধ করা হলো। সব যখন শেষের পথে তখন ওর মামা ফুপু এসে বলল ওদের কোনো হেল্প লাগবে কিনা। আত্মীয় স্বজনের এরকম চেহারার সাথে অবশ্য ও আগে থেকেই পরিচিত। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়ে নিজের রুমে সে ব্যাগ গোছাতে লাগলো। পাশের রুমে ওর ফুপুর কথা জোবাইদা শুনতে পারছে। শোনো ভাবি, মন খারাপ করো না। জোবাইদা যেতে চাইছে যাক, অমর ওর ছোট হয়েও বিয়ে করে ফেললো। আবার তুমি এখন আদিবার বিয়ে দিচ্ছ। লোকে ভাববে তোমার বড় মেয়ের হয়তো খুঁত আছে, সেই কারণে বিয়ে হয়নি। নানাজনে নানা প্রশ্ন করবে। এর থেকে ওর চলে যাওয়াই ভালো। জোবাইদা এসব কথা শুনে মনে মনে বলল, আত্মীয় স্বজনদের কথা হজম করতে করতে এখন বাইরের মানুষের কথা গায়ে বেঁধে না। এদিকে হিমেলদের আসার সময় হয়ে যাচ্ছে। ও আর দেরি না করে সবার কাছে বিদায় নিয়ে ওভারে উঠে পড়লো। কিছু দূর যাওয়ার পর মুষলধারে বৃষ্টি নামলো। আজ যেন আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে। কোলে কালো মেঘের বুক চিরে বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাতের করাত শব্দ। জোবাইদার একলা পথের যাত্রা শুরু হলো। ভালোবাসার বদলে অবহেলা এসেছে বলে জোবাইদা আর ওদের বাসায় থাকতে চায়নি। যদিও ওর মা বারবার ওকে থাকার জন্য অনুরোধ করেছিল, কিন্তু থাকতে পারেনি। নিজের ভালোবাসার এমন বিষয়ের জন্য মেনে নিতে পারছিল না। ওর আপন ছোট বোনকে বিয়ে করে হিমেল কি বোঝাতে চাইলো? সারাক্ষণ ও জোবাইদার সামনে ঘুরে বেড়াবে আর ওর চোখের সামনে ওর বোনের সাথে প্রণয়ের উষ্ণতা ছড়াবে। আর এই দৃশ্য দেখে জোবাইদা জ্বলে পড়ে খাক হবে। এই তো চেয়েছিল হিমেল, কিন্তু জোবাইদাও সেই সুযোগটাও ওকে দিবে না। অথচ এই হিমেল ওকে বলেছিল ওদের বাসর হবে পূর্ণিমা রাতে, সাগরের বালুকা বেলায়। আজ জোবাইদার বুকের ভেতরে হৃদয়ের দুকুল অবিরত ভাঙছে। সেই ভাঙনে সযত্নে রাখা আবেগের সব জল ভেসে যাচ্ছে। সেই স্রোতেই নিজের সব ক্লেশকে ভাসিয়ে দিয়ে জোবাইদা আজ মুক্তি পেতে চাইছে। নিজের ভালোবাসার মানুষটাকে মন থেকে চিরতরে মুক্তি দেওয়ার কথা মনে হতেই ওর বুকটার ভিতরে ধক করে উঠল। ওর জীবনে যদি এই পরিণতি হওয়ার কথা ছিল, তাহলে ওকে ভালোবাসার কি প্রয়োজন ছিল? ঝড়ো হাওয়ার তাণ্ডবটা অনেকটা কম হয়ে এসেছে। গাড়ি জানালা দিয়ে জোবাইদা বাইরে তাকিয়ে দেখে বৃষ্টির বেগটা অনেকটা কমে গেছে। মেঘ সরে গিয়ে চন্দ্রালোকিত রাতের দেখা মিলছে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। তবে কি আজ ভরা পূর্ণিমা? কমলাপুরে পৌঁছে ভাড়া মিটিয়ে দিয়ে ট্রেনের জন্য জোবাইদা অপেক্ষা করতে লাগলো। ও একটু আগেই এসে পড়েছে। ইচ্ছে করে মোবাইলটা সুইচ অফ করে রেখেছে। বাড়ি থেকে আসার সময় সবাইকে বলে এসেছে ওকে যেন ফোন দিয়ে অথবা কেউ ডিস্টার্ব না করে। চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। নিজের ওপর ওর খুব রাগ হলো। কার জন্য ও কাছে যে ওর ভালোবাসার শত দলগুলোকে দু পায়ে মারিয়ে চলে গেল? তার জন্য? ট্রেন চলে এসেছে। সিক্ত চোখ দুটো মুছে জোবাইদা ট্রেনের কামরায় উঠে পড়ল। জানালার কাছে সিটটাতে বসা মাত্রই সাইরেন বেজে উঠল। ট্রেনের সাইরেনটা ওর বুকের বিচ্ছেদের ভায়োলিনের সুরের মতো বেজছিল। ও
ও জানালা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। জোবাইদা যদিও জানে আজ তাকে কেউ খুঁজতে আসবে না, বরং ওর সামনে না থাকাতেই ওই মানুষটি স্বস্তির শ্বাস ফেলবে। সকাল 7টায় ট্রেনটা চিটাগাং রেল স্টেশনে এসে থামলো। জোবাইদা ট্রলি ব্যাগটা নিয়ে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। ট্রেনের দরজার কাছে পৌঁছতেই হঠাৎ একটা হাত ওর দিকে বাড়িয়ে দিল। হাতের গড়নটা বেশ পরিচিত। চমকে মুখের দিকে তাকিয়ে দেখে ওর সামনে হিমেল দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত সকালে আপনি এখানে কেন? পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, ও হানিমুনে এসেছেন বুঝি? এবার কিন্তু আমি রেগে যাব। অনেক জ্বালিয়েছো আমায়। সেই কোন ছোটবেলা থেকে তোমার পিছে পড়ে আছি, অথচ তোমায় একটু ছুতে পর্যন্ত পারিনি। এই কথা বলে হাত ধরে হ্যাঁচকা টেনে হিমেল জোবাইদাকে ট্রেন থেকে নামিয়ে একদম নিজের বুকের কাছটায় নিয়ে এলো। জোবাইদা টাল সামলাতে না পেরে হিমেলের বুকের উপরে ধাক্কা খেলো। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, করছেন কি আপনি? এখন কিন্তু আপনি আমার বোন জামাই। আশা করি সম্পর্কটার কথা মনে রাখবেন। তোমার কি ধারণা আমি তোমার সাথে মজা করছি? কি মনে রাখবো আর কি রাখবো না সেটা পরে ভাববো। এখন তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ সুবোধ বালিকার মতো সেখানে যাবে। হিমেলকে সোজা কাজী অফিসে নিয়ে গেল। সেখানে গিয়ে তো ও আরো অবাক হয়ে গেল। হিমেলের বাবা মা, ওর মা আদিবা আর ওর ফুফাতো ভাই রাসেল বসে আছে। ও সেখানে গিয়ে যেন গোলক ধাঁধার চত্বরে পড়ে গেল। ওর মনে হলো ও স্বপ্ন দেখছে না তো। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিবার বিয়ে হয়নি? হয়েছে তো। তাহলে ও আমাকে এখানে ধরে আনলো কেন? রাসেলের সাথে আদিবার বিয়ে হয়েছে। জোবাইদা আদিবার দিকে তাকিয়ে দেখে গা ভর্তি গহনা পরে আদিবার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। মনে মনে বলল, সোনার গয়না পরার এত শখ যখন, তখন স্বর্ণ ব্যবসায়ীর সাথে বিয়ে হলে ভালোই হয়েছে। রাসেল ভাই ওই কন্ট্রাক্ট হওয়াতে জোবাইদাকে বলল, আপু আসসালামু আলাইকুম। শুভ কাজে দেরি করা ঠিক নয়, তাতে অনেক বাধা বিপত্তি হয়। জমির মোল্লা কাজী সাহেবকে তাগাদা দিয়ে বললেন, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন, আমাদের আবার ঢাকায় ফিরতে হবে। জোবাইদার আরো অনেক কিছু জিজ্ঞাসা ছিল, সেটা জানতেই ও হিমেলের দিকে তাকালো। হিমেল ওকে ইশারায় বললো সব বুঝিয়ে বলবে। তারপর দুপক্ষের সাক্ষীর উপস্থিতিতে হিমেল আর জোবাইদার বিয়ে সম্পন্ন হলো। শেফালি বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোকে সংসারে দেখার আমার খুব ইচ্ছে ছিল। আল্লাহ পাক আজ আমার সেই ইচ্ছা পূরণ করেছে। দেখে নিস, তুই অনেক সুখী হবি। সন্তান যখন তার বাবা মায়ের পিছনে অর্থ ব্যয় করে, দায়িত্ব পালন করে, আল্লাহ তা বহু গুণ বাড়িয়ে সেই সন্তানের জীবন ফিরিয়ে দেন। আজ এই আসরে সবার চোখ ছলছল করছে। এত দুঃখের কার্নিশের জল নয়, এত ভালোবাসার আনন্দর অশ্রু। আদিবা এসে জোবাইদাকে জড়িয়ে ধরে বলল, সারা জীবন মুখ বুজে দায়িত্ব পালন করে গিয়েছিস। দায়িত্ব করতে করতে নিজের ভালোবাসার মানুষটাকেও বিলিয়ে দিতে দায়িত্ব পালন করা নিছক আমার কাছে বোকাম্য মনে হচ্ছে। ভালোবাসার মানুষকে পরম যত্নে আগলে রাখিস। পড়াশোনাটা তো ভালো করে করলি না, তবে প্রেমের পাঠ ভালোই নিয়েছিস, তা আমি ঢের বুঝতে পারছি। দেখ, পড়াশোনাটা আবার শুরু করতে পারিস কিনা। শেফালি বেগম হিমেলের দিকে এগিয়ে এসে বলল, তোমাকে আমি আমার ঘরের সেরা যত্নটি আজ দিয়ে দিলাম। তাকে কখনো কষ্ট দিও না। অনেক যত্ন করে ভালোবাসা ওকে রেখো। মা, আমাদের দুজনের জন্য দোয়া করবেন। রাসেলের গাড়িতে করে সবাই এসেছিল, আর ওই গাড়িতেই সবাই হিমেল আর জোবাইদার কাছে বিদায় নিয়ে ঢাকা ফিরে গেল। জোবাইদাও ঢাকা ফিরতে চাইলো। হিমেল তখন ওকে বলল, মহারানীর তো ফেরা হবে না, ভুলে গেছো? আমাদের বাসর হওয়ার কথা ছিল সাগরের বালুকা বেলায়। আমার কত দিনের ইচ্ছে সাগর সৈকতের নির্জন রাতে এক আকাশ চন্দ্রগর্ভা জ্যোৎস্নার হাতছানিতে আমার ভালোবাসার মানুষটার সাথে বাসর জাগব। উন্মত্ত যৌবনা জ্যোৎস্নায় স্নান করে আমার প্রণয়নীর প্রেমে মাতাল হয়ে রব। আপনার কাব্যপনায় কবিরাও হার মেনে যাবে। চলেন কোথাও বসি। পাশে রয়্যাল চাইনিজ রেস্টুরেন্টে দুজন নিরিবিলি বসলো। এতই যদি আমার প্রতি প্রেম ছিল, তাহলে প্রেমিকার বোনকে কি করে বিয়ে করার সাধ জাগে?
এই তোমার আমার প্রতি বিশ্বাস কি করে ভাবলে? তোমার বোন তো দূরের কথা, পৃথিবীর কোনো নারীকে আমার ভালোবাসা সম্ভব নয়। সে যদি স্বর্গের অপ্সরীয় হয় তবুও জোবাইদার প্রেম ছাড়া হিমেল কখনো উষ্ণ হবে না। থাক, এত কাব্য ছড়াতে হবে না। তবে আপনার পারমিশন ছাড়া আদিবাকে আঙ্কেল আন্টি কি করে আংটি পরালো এটা আমি বুঝতে পারলাম না। বুঝেছি, এখনও আমার উপর আস্থা রাখতে পারছো না? ঠিক আছে, পুরো ঘটনাটা বলি। আব্বা আসলে তোমাকে বউ করে আনতে চাইছিল না। তার ধারণা তুমি তোমার ফ্যামিলির প্রতি যে পরিমাণ দুর্বল, তাতে তোমাকে বউ করে আনলে ওনারা আমাকে হারাবেন। আর আমিও যে তোমার প্রতি দুর্বল এটা আমার মা বাবা দুজনেই জানে। তবে এটা জানতো না তাদের ছেলে এই মেয়েটাকে বহু আগেই মনটা দিয়ে ফেলেছে। সেই কারণে ওরা ভেবেছে আদিবা যেহেতু একদম ঘরোয়া, ওকে আনলে সব কুল রক্ষা হবে। তাই আপনিও তাদের তালে পড়ে আদিবাকে বিয়ের প্রস্তাব পাঠালেন? না না, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমার বিসিএস হয়ে যাবার পর বাবাকে বলেছিলাম তোমাদের বাড়িতে প্রস্তাব পাঠাতে। তবে এটা বলেছিলাম পুরো কাজটা যেন তোমাকে না জানিয়ে করা হয়। আমার ইচ্ছে ছিল বর্ষে যে তোমাদের বাড়িতে গিয়ে তোমায় চমকে দিব। মাঝখানে আব্বু তো সব গুবলেট পাকালো, যদিও আমি এসবের কিছুই জানতাম না। এমনকি আমি আংটিও কিনিনি, কারণ তোমার সাথে আমার কথা ছিল বাসর রাতে আমি তোমাকে আংটি পরিয়ে দিব। যাই হোক, বিয়ের আসরে বর্ষে যে যাওয়ার পর যখন কাজী বিয়ে পড়াতে যাবে, আমি তখনই তোমাকে নিয়ে এসে আমার পাশে বসিয়ে দেওয়ার জন্য ওমরকে বলি। আর তখনই জানতে পারি আমার বিয়ে হচ্ছে আদিবার সাথে। আমি চিৎকার করে তোমাকে ডাকতে থাকি। পরে জানলাম তুমি চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছ। অবশ্য ঝড় বৃষ্টি না হলে আমি ঠিক তোমার কাছে পৌঁছে যেতাম। বিয়ে ভেঙে যাওয়াতে ফুপু খুব খুশি হলেন, সুযোগটাও কাজে লাগালেন। আদিবাকে নিজের ছেলের বউ করে নিলেন। আমিও আমার ভালোবাসার মানুষটাকে চিরতরে আপন করে পাবার তরে এই চিটাগাংয়ে ছুটে আসি। দুজনে খাওয়া দাওয়া শেষ করে রেন্টে কারে একটা প্রিমিয়াম গাড়ি ভাড়া করে কক্সবাজারের দিকে ছুটে চলল। হিমেল আগে থেকেই মারমেইড রিসর্ট ভাড়া করে রেখেছিল। খুব দ্রুতই ওরা পৌঁছে গেল। হিমেল আগে থেকেই ওদের সব বলেছিল। হোটেলে ওদের রুমের পুরো খাটটা বাসর খাটের মতো সাজিয়েছে। বিছানার হার্ট শেপ করে গোলাপের পাপড়ি বিছিয়ে দিয়েছে। রুমের দরজা খুলেই ওদের নিজস্ব সি বিচ দেখা যায়। বিচটা খুব নিরিবিলি। হোটেল কর্তৃপক্ষ ওদের দুজনকে খুবই সুস্বাদু 2 গ্লাস জুস দিয়ে বরণ করে নিল। লাঞ্চ করে ওরা সি বিচের কাছে চেয়ারে বসে সাগরের গর্জন শুনতে লাগলো। তবে জোবাইদা হিমেলের দিকে না তাকিয়ে বুঝতে পারছে হিমেল ওর দিকে অপলক তাকিয়ে আছে। ওর ভীষণ লজ্জা অনুভব হলো। তাই এরকম জোবাইদার উঠে ও এসে রুমে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ওর কেন যেন আজ হিমেলের দিকে তাকাতে লজ্জা লাগছে। কিছুক্ষণ পর হিমেল এসে খাটের পাশটায় বসলো। জোবাইদা হিমেলকে দেখে জড়সড় হয়ে বিছানা থেকে উঠে বসলো। তারপর একসময় বিছানা থেকে নামতে গেলে হিমেল আস্তে করে ওর পাটা জোবাইদার দিকে ইচ্ছে করে এগিয়ে দিল। জোবাইদা পড়ে যাওয়ার উপক্রম হয়। হিমেল জোবাইদাকে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। জোবাইদা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে হিমেল ওর ঠোঁট জোড়া জোবাইদার ঠোঁটে ঢুকিয়ে দিল। এমন সময় হিমেলের ফোনটা বেজে উঠল। দুজনে তখন দুজনের নেশায় ডুবে আছে। ফোনটা বেজে বেজে ক্লান্ত হয়ে এক সময় থেমে যায়। আবারও ফোনটা বেজে উঠল। প্রায় 8-9 মিনিট পর হিমেল জোবাইদাকে ছেড়ে দিয়ে বলে, দেখো ভালোবাসায় কত সুখ। এরপর ফোনটা রিসিভ করে। হিমেলের বাবা ফোন দিয়েছে। হ্যালো বাবা, ফোন দিয়েছো কেন? বিয়ে মনে হয় বেটা তুমি একলা করছো, পৌঁছে যে একটা ফোন দিতে হয় তা কি ভুলে গেছো? ফোন তো আমি দিতাম, তোমার তো তর সইল না। ঠিক আছে, টাইম টু টাইম ফোন দিও। তোমাকে টাইমে টাইমে ফোন দিলে আমার আর হানিমুন করতে হবে না। এ কথা বলেই হিমেল লাইনটা কেটে দিল। হিমেল জোবাইদার দিকে তাকিয়ে দেখে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে। আসলে ও ভীষণ লজ্জা লাগছে। হিমেল পেছন দিক থেকে জোবাইদাকে জড়িয়ে ধরে হিমেলের আলতো করে জোবাইদার ঘাড়ে চুমু খায়। এরপর জোবাইদাকে ঘুরিয়ে নিজের বুকের কাছে নিয়ে আসে। তারপর মুখটা তুলে ধরে বলে, থ্যাঙ্কস। কারণটা তো বুঝলাম না। আমাকে ভালোবাসার জন্য। জোবাইদা হিমেলের লোমশ বুকেই মুখটা লুকায়।
আর মনে মনে বলে এই প্রহর যেন কখনো শেষ না হয়। সমাপ্ত।